হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা ভিজুয়াল এডুকেশন 4 নম্বর যে প্র্যাকটিস সেটটি আছে সেই সেটটির সমস্ত অঙ্কগুলো আলোচনা করব। দেখুন, প্রথমে যে অঙ্কটা সেটা দেওয়া আছে, সান 10 দিনে একটি কাজের 1/4 অংশ পূর্ণ করতে পারে। গৌরব 9 দিনে সেই একই কাজের 2/5 অংশ পূর্ণ করতে পারে। সান ও গৌরব একসাথে কাজটি সম্পন্ন করতে কতক্ষণ সময় নেবে? দেখুন, খুব সুন্দর। একজন আছে সান আর একজন আছে কি গৌরব। কি বলা আছে? 10 দিনে 1/4 অংশ পূর্ণ করে। দেখুন বন্ধুরা, 10 দিনে 1/4 অংশ করছে, তাহলে পুরো কাজটি করতে সময় নেবে। মানে দেখুন, 1/4 অংশ করছে 10 দিনে, তাহলে এক অংশ মানে পুরো কাজটি করতে সময় নেবে 10 × 4/1। এটা উল্টে যাবে, তাহলে হবে 40 দিন। তাহলে সান পুরো কাজটি করছে হচ্ছে 40 দিনে। আবার গৌরব 9 দিনে 2/5 অংশ করে, তাহলে পুরো কাজটি করতে সময় নেবে 9 × 2/5টা উল্টে যাবে, তাহলে হবে 5/2। তাহলে এখানে হবে 45/2। তাহলে গৌরব পুরো কাজটি করবে 45/2 দিনে। এরপর কি করব? 40 আর 45-এর লসাগু নেব, তাহলে হবে 360। মোট কাজের পরিমাণ আমরা এখানে পেলাম 360। সান করে 40 দিনে, তাহলে সান একদিনে করবে 360/40 মানে 9। ঠিক একই রকমভাবে গৌরব একদিনে করবে 360/45/2। দুইটা উপরে চলে যাবে, তাহলে এখানে কথা হচ্ছে 360 × 2/45। তাহলে 45, 8-এ 360, তাহলে 8 দুগুণে 16। তাহলে এগুলো কি বন্ধুরা? এগুলো হচ্ছে কর্মদক্ষতা, মানে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, মানে একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে সান একদিনে করে 9, গৌরব একদিনে করে 16। তাহলে দুজনে একসঙ্গে একদিনে কাজ করবে 9 + 16 মানে 25। তাহলে দুজনে একসঙ্গে একদিনে কাজ করে 25। মোট কাজের পরিমাণ 360। তাহলে কতক্ষণ সময় নেবে? 360/25। এটা কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। এটা হবে 5 আর এটা হবে 5 দিয়ে কাটবো। 5 × 7 = 35, 5 দুগুণে 10। তাহলে 72/5 সমান 5 × 1 = 5, 5 × 4 = 20, 2/5। তাহলে 14 পূর্ণ 2/5 দিন। দেখুন, এখানে যে অপশানগুলো আছে এখানে একটাও ম্যাচ করেনি, সবগুলোই ভুল। কেমন? তাহলে 14 পূর্ণ 2/5 দিন হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 20 ভাজিত তৃতীয় বন্ধনী, আবার দ্বিতীয় বন্ধনী 2 × 3 - 7, আবার প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী -15 যুক্ত 25, তৃতীয় বন্ধনী শেষ, এর মান। দেখুন, আমরা এখানে কোন নিয়ম অ্যাপ্লাই করব? বদমাস, BODMAS। ফার্স্টে হচ্ছে ব্র্যাকেটের কাজ, আবার ব্র্যাকেটের মধ্যে প্রথমে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ। ও মানে অফ, মানে যেটা আমরা গুণ করে দেব। কেমন? ডি মানে হচ্ছে ডিভিশন, মানে ভাগ করে দেব। এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে গুণ করে দেব। এ হচ্ছে অ্যাডিশন আর এস হচ্ছে সাবস্ট্রাকশন, মানে বিয়োগ। দেখুন, প্রথমে হচ্ছে আমরা 3 - 7 মানে কত হচ্ছে? -4। এরপরে কি? এরপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, মানে এইটা হবে। তাহলে 2 × -4 মানে -8। এই পুরো মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে -8। এরপরে -8 -15, -8-এর সঙ্গে -15 করলে কত হবে? -23 + 25। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা -23 + 25 মানে +2। তাহলে 20 ভাজিত 2 মানে 10। অপশান এ হবে সঠিক উত্তর। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে যার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। যদি একটি কঠিন গোলাকার বল যার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, যার ব্যাসার্ধ 5.6 সেমি সেই পাত্রে ছাড়া হয় এবং বলটি পুরো নিমজ্জিত হয়, তাহলে পাত্রের জলস্তর বৃদ্ধির আনুমানিক উচ্চতা গণনা করো। দেখুন কি বলছে, একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্র আছে যার ব্যাসার্ধ বলা আছে হচ্ছে 14 সেন্টিমিটার। আবার বলা আছে একটা কঠিন গোলাকার বল, মানে গোলক মানে কি বন্ধুরা? ফুটবলের মতো আকৃতি। সেই ফুটবলের মতো আকৃতিটা এখানে আমরা ছেড়ে দিলাম। এখানে কি হলো? প্রথম থেকেই কিছু পাত্রে জল ছিল,
এই গোলাকার আকৃতিটা এখানে ফেলতেই আরও কিছুটা জল রাইজ করলো। বলছে এখানে কতটা উচ্চতা রাইজ করলো। দেখুন এই গোলাকার মানে গোলকটার যে আয়তন সেই আয়তনেই রাইজ করবে। কেমন? তাহলে গোলকের আয়তন কত? গোলকের আয়তন হচ্ছে আমরা জানি 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব সমান 4/3 ইন্টু পাই আর কিউব। আর এর মান কত এখানে বন্ধুরা? গোলকের মান দিয়ে আছে, গোলকের ব্যাসার্ধ 5.6 ইন্টু 5.6 ইন্টু 5.6। আবার দেখুন এই যে উচ্চতা রাইজ করলো এইচ, এটার যে আয়তন সেটা আমরা বের করে নেব। মানে পুরো লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা বের করব না, শুধু যতটা রাইজ করলো মানে যতটা উচ্চতা উপরে উঠলো বা জলস্তর যতটা বৃদ্ধি হলো সেই যে আয়তন সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। কিভাবে পাবো? দেখুন আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাইয়ের জায়গায় পাই বসে গেল ইন্টু আর স্কোয়ার। আর মানে হচ্ছে 14, 14 ইন্টু 14 ইন্টু 14। আর এইচ কত? এইচের মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা এইচ রেখে দিলাম। তাহলে কি হলো? পাই পাই কেটে গেল। দেখুন এই পুরো সিস্টেমটাকে সলভ করব। 14 4 56 0.4। 14 4 56 কত হচ্ছে? 0.4। তাহলে কি পেলাম আমরা? 4/3 ইন্টু 0.4 ইন্টু 0.4 ইন্টু 5.6 সমান হচ্ছে এইচ। তাহলে দেখুন কি করব? 4 4 16 4 64। তাহলে 64-র সঙ্গে আমরা কি করব? 56 গুণ করে দেব। তাহলে 6 4 24 4 হাতে থাকে 2, 6 6 36 38 ইন্টু 4 5 20 0 হাতে থাকে 2, 5 6 30 32 যোগ করে দেব 4 8 5 3। এখানে দেখুন এখানে একটা সংখ্যার আগে দশমিক, এখানে একটা, মানে মোট 3টে সংখ্যার আগে দশমিক হবে, মানে হবে 3.584। এটাকে আমরা কি করব? 3 দিয়ে ভাগ করে দেব। 3 1 3, একটা দশমিক বসে গেল। কত নামলো? 5। 3 1 3, কত থাকলো? 2, কত নামলো? 8। 3 7 21, 3 9 27, কত থাকলো? 14। 3 দিয়ে আবার কাটবো, তাহলে আর কাটতে হবে না। দেখুন এখানে যে অপশানগুলো এগুলোর মধ্যে পেয়ে যাব 1.19, মানে এটাকে আমরা লিখতে পারি 1.2। কারণ পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে তার পরে যদি 5-এর থেকে বড় সংখ্যা হয় তাহলে আমরা আগের সংখ্যাটাই 1 যোগ করে দেব। যদি 5-এর থেকে ছোট সংখ্যা হয় তাহলে আমরা সেই সংখ্যাটাই রেখে দেবো। যেমন এক্সাম্পল দিচ্ছি, যদি 1.16 হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1.2। তার কারণ হচ্ছে এই 6 সংখ্যাটা 5-এর থেকে বড়, ওর জন্য আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ করে দিলাম। যদি এটা হতো 1.14, এটা কিন্তু 5-এর থেকে বড় না, তাহলে কি করব? তাহলে আমরা এখানে 1.1 করব। তাহলে দেখুন এখানে 1.19, মানে এটাকে আমরা লিখব 1.2। অপশন এ হবে সঠিক উত্তর। এখানে দেখুন দেয়া আছে আনুমানিক উচ্চতা, মানে হবে 1.2 সেন্টিমিটার। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে 10,000 এর থেকে বেশি এবং 10,000 এর সবথেকে নিকটবর্তী সংখ্যাটি কি যেটি 21, 25 এবং 30 দ্বারা বিভাজ্য? দেখুন প্রথমে কি করব? 21, 25 এবং 30-এর লসাগু নিয়ে নেব। আগের প্র্যাকটিস সেটে আমরা এই অঙ্কটা করেছি। কেমন? দেখুন 21, 25, 30-এর লসাগু নেব। তাহলে কত হচ্ছে? 5 দিয়ে 21, 5 5 5 6, 3 দিয়ে 7, 5 2, 5 3 15, 15 7 105, 105 দুগুণে 210, 210-কে 5 দিয়ে গুণ করে দেব। 0, 5 1 5, 5 দুগুণে 10। দেখুন 10 50, এখানে কি আছে? 10,000-এর নিকটবর্তী বা 10,000-এর থেকে বেশি। তাহলে আমরা এখানে কি করব? আর একটা শূন্য যোগ করে দেব। তাহলে 10,500, অপশন এ হবে সঠিক উত্তর। একটি বিদায় সম্বর্ধনায় 20 জন ছাত্র উপস্থিত ছিল। প্রত্যেকের সাথে করমর্দন করলে মোট করমর্দনের সংখ্যা কত হবে? দেখুন করমর্দন মানে কি? হ্যান্ডশেক। হ্যান্ডশেক হচ্ছে করমর্দন। তাহলে 20 জন ছাত্র উপস্থিত ছিল, সবাই সবার সাথে হ্যান্ডশেক করছে। তাহলে এটার যে ফর্মুলা সেটা হবে n × n - 1/2।
সমান n মানে 20 ইন্টু 20 মাইনাস 1 মানে 19 বাই 2, 2 10, তাহলে 190 হবে সঠিক উত্তর। আপনারা কিন্তু এখানে n ইন্টু n প্লাস 1 এটা বোঝ করিয়ে দেবেন না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 যুক্ত 2 যুক্ত এরকম করে n পর্যন্ত সংখ্যামালার যোগফলের সমষ্টি এটা। আর করমবর্ধনের মানে হ্যান্ডশেকের যে ফর্মুলা সেটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2। একটি সংখ্যাকে 7:11 অনুপাতে ভাগ করা হয়। যখন প্রতিটি সংখ্যার সাথে 6 যোগ করা হয় তখন অনুপাত পরিবর্তিত হয়ে 5:7 হয়। প্রাথমিক অবস্থায় দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত? দেখুন আমরা এই ধরনের যে অনুপাত অঙ্কগুলো এইভাবে সলভ করব। একটা হচ্ছে 7:11, একটা হচ্ছে 5:7। বলছে যখন 6 যোগ করা হচ্ছে তখন এই অনুপাতটা হচ্ছে, দেখুন 11-র সঙ্গে 4 বিয়োগ করলে হচ্ছে 7, 7-এর থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, মানে এই অনুপাতটা আমার 6-এর সঙ্গে স্যাটিসফাই হচ্ছে না। মানে অনুপাতগুলোকে আমরা কম বেশি করব। কিভাবে করব দেখুন, 5 আর 7-এর মধ্যে পার্থক্য কত? বিয়োগফল, বা মানে পার্থক্য মানে কি, বিয়োগফল। বিয়োগফল হচ্ছে 2, তাহলে 7-এর সঙ্গে 2 গুণ করব 14, বা 2-এর সঙ্গে 11 গুণ করব 22। এগুলো হচ্ছে আমার নতুন অনুপাত। ঠিক একই রকমভাবে 7 আর 11-র পার্থক্য কত? 4, 4-এর সঙ্গে 5 গুণ করব 20, 4-এর সঙ্গে 7 গুণ করব 28। এটা হচ্ছে আমার নতুন অনুপাত। মানে 7:11টাকে আমরা এখানে লিখলাম 14:22, আর 5:7টাকে লিখলাম 20:28। এরপরে দেখুন এইখানে যদি আমরা 6 যোগ করি, 22-এর সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 28, 14-র সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 20, মানে এই সিস্টেমটা স্যাটিসফাই করছে। এরপরে কি বলছে? প্রাথমিক অবস্থায় দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি, তাহলে 14 আর 22-এর মধ্যে বড় সংখ্যা কত? 22, অপশন ডি হবে সঠিক উত্তর। এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে অনুপাত দিয়ে করতে হবে, মানে অনুপাতটাকে আপনাদের ছোট বড় করে ম্যাচ করে করতে হবে। আমরা পরে একটা শুধু অনুপাতের ক্লাস আনবো, সেখানে আপনাদের সব অনুপাতের যে সিস্টেম মানে প্রবলেমগুলো সলভ করে দেব। কেমন? একটি নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধ হলো 12 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 8 সেন্টিমিটার। এটিকে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হয়। এই গোলকটির ব্যাসার্ধ হবে ড্যাশ সেন্টিমিটার। দেখুন একটি নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে একটা চোঙ যার ভূমির ব্যাসার্ধ হচ্ছে 12 আর উচ্চতা হচ্ছে 8। এটিকে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো। একটা গোলক মানে ফুটবলের মতো আকৃতি তৈরি করা হলো, যেটা পুরো নিরেট। এই গোলকটির ব্যাসার্ধ কত? তাহলে আমরা কি করব, এই দুটোর যে আয়তন সেটাকে সমান করে দেব। তাহলে এটার আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। দেখুন এখানে হচ্ছে পাই, আর এর মান কত? 12 ইন্টু 12 ইন্টু এইচ মানে 8 ইজ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখুন পাই পাই কেটে দিলাম, 4 দিয়ে কাটলাম, 4 3 12, তাহলে কত থাকে? তাহলে আর কিউব সমান আমরা পেয়ে যাব 3 ইন্টু 3 ইন্টু, দেখুন 12টাকে ভেঙে দেব, তাহলে কত? 3 ইন্টু 4 ইন্টু 8। দেখুন এরপরে আর সমান 3√3 কিউব ইন্টু 8টাকে আমরা লিখতে পারি 2 কিউব ইন্টু, এই 4টাকে আমরা কি লিখব? 4ই লিখে দেব। তাহলে কত হচ্ছে? 3√3 কিউব মানে 3টা বেরিয়ে আসলো, 3√2 কিউব মানে 2টা বেরিয়ে আসলো, আর এটা কি হবে? এটা 4টা ভিতরে পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 3√4। অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই অঙ্কটা বুঝতে পারলেন না কমেন্ট করে জানাবেন, অবশ্যই আবার বুঝিয়ে দেব। কেমন? 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হয়। প্রথম 3টির গুণফল 385 এবং শেষ 3টির গুণফল 1001। শেষ সংখ্যাটি কত? প্রথমে দেখুন 385 কি? প্রথম তিনটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল। এটা কি?
শেষ তিনটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল। দেখুন এখানে লাস্টে 5 আছে, মানে 385 টাকায় আমরা প্রথমে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। 5 দিয়ে 5 7 35, 5 7 35, 7 দিয়ে যাচ্ছে 11। দেখুন প্রথম তিনটি মৌলিক সংখ্যা যদি 5 7 11 হয়, তাহলে পরের যে মৌলিক সংখ্যা সেটা আমরা অটোমেটিক পেয়ে যাব 13। আবার দেখুন 7 11 13 গুণ করলে হয় হচ্ছে 1001, মানে আমরা চারটে সংখ্যা পেয়ে গেলাম 5 7 11 13। কি বলেছে, শেষ সংখ্যাটি হচ্ছে 13, অপশন ডি হবে সঠিক উত্তর। 10 ঘন্টার মধ্যে একটি কল একটি ট্যাঙ্ককে ভরতে পারে এবং 15 ঘন্টার মধ্যে আরেকটি কল ট্যাঙ্কটিকে খালি করে দিতে পারে। যদি দুটি কলকে একসঙ্গে খোলা হয় তাহলে ট্যাঙ্কটির 2/3 অংশ ভর্তি হতে কতটা সময় লাগবে? দেখুন একটা হচ্ছে এ নল, একটা হচ্ছে বি নল। এ নল কি বলছে, 10 ঘন্টার মধ্যে ভরতে পারে। ভরতে পারে মানে কি, যোগ চিহ্ন 10 ঘন্টা। ঠিক একই রকমভাবে অন্য একটি নল 15 ঘন্টার মধ্যে খালি করতে পারে। তাহলে খালি মানে বিয়োগ 15 ঘন্টা। 10 আর 15 লসাগু নেব, কত হবে বন্ধুরা, 60। এখানে 60 কি, 60 হচ্ছে মোট ট্যাঙ্কের পরিমাণ বা আয়তন। মোট ট্যাঙ্কের পরিমাণ বা আয়তন যদি 60 হয়, এ ভর্তি করে 10 ঘন্টায়, তাহলে এ 1 ঘন্টায় ভর্তি করবে 60/10 মানে 60/10 মানে হচ্ছে 6। ঠিক একই রকমভাবে বি 1 ঘন্টায় খালি করবে 60/-15 মানে -4। এগুলো কি, এগুলো হচ্ছে এফিসিয়েন্সি, মানে 1 মিনিটে কাজ করার ক্ষমতা। এরপরে কি বলছে, ট্যাঙ্কটির 2/3 অংশ ভর্তি করতে হবে। তাহলে ট্যাঙ্কটির আমাদের পরিমাণ হচ্ছে 60, 60-এর 2/3 অংশ ভর্তি করব, 60 × 2/3, 3 দিয়ে কাটবো 20, তাহলে 40 টোটাল ভর্তি করতে হবে। কতক্ষণ খোলা রাখবো, দেখুন দুজনে একসঙ্গে 1 মিনিটে ভর্তি করে 6 - 4 মানে দুটোকে যোগ করে দেবো, তাহলে 6 - 4 মানে 2, তাহলে 1 মিনিটে ভর্তি করে 2, তাহলে 40 ভর্তি করতে সময় লাগবে। 40/2 মানে 20 মিনিট। এখানে 20 মিনিট হবে না, এখানে সব ঘন্টায় আছে এককগুলো, কেমন, যদি আগে মিনিটে বলে থাকি মাফ করবেন, সব ঘন্টায় আছে। তাহলে হচ্ছে 20 ঘন্টা, অপশন ডি হবে সঠিক উত্তর। একটি ঘড়ির 210 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়। ঘড়িটি 225 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখুন 210 টাকায় যখন আমরা বিক্রি করছি তখন 20% লাভ হচ্ছে, মানে 120 ইন্ডিকেট করছে হচ্ছে 210। কেমন করে, দেখুন আমরা 100 টাকায় কিনেছি, এটা হচ্ছে ক্রয় মূল্য, লাভ করছি 20%, মানে বিক্রি করতে হবে কত, 120-তে। তাহলে 120 ইন্ডিকেট করছে 210, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে 100 ইন্ডিকেট করবে 210/120 × 100। 0 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটবো, 4 × 3 = 12, 4 দিয়ে কাটবো 25, আবার 3 দিয়ে কাটবো 7, তাহলে 25 × 7 মানে 175 টাকা। 175 কি বন্ধুরা আমাদের ক্রয় মূল্য, বলছে আমরা 175 টাকায় কিনেছি, আবার কি বিক্রি করছি 225 টাকায়, তাহলে এখানে বিক্রয় মূল্য কত, 225, তাহলে কত লাভ হবে, তাহলে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটাই হবে উত্তর। তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 225 মাইনাস 175 বাই 175 ইন্টু 100%, তাহলে কত হচ্ছে 225 মাইনাস 175 মানে 50/175 ইন্টু 100%। 25 দিয়ে কাটবো 7, 25 দিয়ে কাটবো 4, তাহলে কত হচ্ছে 200/7, 200/7%। 7 একে 7 কত থাকছে, 7 একে 7 না, 7 দুগুণে 14, তাহলে কত হচ্ছে 60, 7 8 56। দেখুন 28 পূর্ণ 4/7%, অপশান সি হবে সঠিক উত্তর। নেহা 4800 টাকা ব্যয় করে একটি পুরনো ফ্রিজ ক্রয় করেছিল এবং এটির মেরামতের উপর সে 20% খরচ করে 1440 টাকা লাভ পেতে ক্রয়মূল্য কত টাকা বৃদ্ধি করা উচিত? দেখুন খুব সুন্দর, 4800 টাকায় সে কিনেছিল, 20% খরচ করছে, কার 20%, ক্রয় মূল্যের, তাহলে 4800 ইন্টু
20/100, 0 0 0 0 কেটে দিলাম, তাহলে 48 দুগুণে 96, তাহলে 960 টাকা সে সারানোর পিছনে খরচ করছে। ফ্রিজটাকে সারানোর পিছনে 960 টাকা খরচ, কিনেছে 4800 টাকায়, আবার সে 1440 টাকা লাভ করবে। মোট যোগ করে দেব, 0 0 হাতে থাকে 1, 22 2 হাতে থাকে 2, 7, মানে 7200 টাকায় তাকে বিক্রি করতে হবে। আর কিনেছিল কত? ক্রয় মূল্য হচ্ছে 4800, তাহলে লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 7200 মাইনাস 4800 বাই ক্রয় মূল্য 4800 ইন্টু 100%, তাহলে 0 0 8 9 10 11 12, 4 হাতে থাকে 1, 4 রাখে 5 2 বাই 4800 ইন্টু 100%, 24 দুগুণে 48, 2 দিয়ে কেটে দিলাম, 2 50, মানে 50%। অপশন ডি হবে সঠিক উত্তর। যদি cot থিটা সমান 5 হয় তাহলে 5 sin থিটা প্লাস 3 cos থিটা বাই 5 sin থিটা মাইনাস 3 cos থিটা এর মান। দেখুন খুব সুন্দর, আমরা জানি cot থিটা সমান cos থিটা বাই sin থিটা সমান 5, মানে 5/1 আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে পেলাম cos থিটা এর মান 5, sin থিটা এর মান 1, এখানে ডাইরেক্ট বসিয়ে দেব। তাহলে 5 ইন্টু 1 যুক্ত 3 ইন্টু 5 বাই 5 ইন্টু 1 বিযুক্ত 3 ইন্টু 5 সমান 5 যুক্ত 15 বাই 5 বিযুক্ত 15, তাহলে কত হচ্ছে? 20 বাই মাইনাস 10 সমান -2। অপশন সি হবে সঠিক উত্তর। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এসি সমান বিসি এবং এবি স্কোয়ার সমান 2AC স্কোয়ার হলে কোন সি এর পরিমাণ? দেখুন খুব সুন্দর, একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এসি এই বাহুটা সমান হচ্ছে বিসি এই বাহুটা। আবার এখানে দেওয়া আছে এবি স্কোয়ার সমান 2AC স্কোয়ার। দেখুন এবি স্কোয়ার মানে আমরা এখানে এটা ধরলাম হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। দেখুন এবি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, এখানে লম্ব কত? এসি স্কোয়ার যুক্ত ভূমি কত? বিসি স্কোয়ার। আবার দেখুন এখানে এসি সমান বিসি দেওয়া আছে, তাহলে বিসির জায়গায় আমরা লিখতে পারি, মানে বিসিটা হচ্ছে এসি, তাহলে বিসির জায়গায় আমরা লিখব কি? এসি স্কোয়ার। এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেলাম এবি স্কোয়ার সমান 2AC স্কোয়ার, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে কোন সি হচ্ছে? 90 ডিগ্রি। অপশন বি হবে সঠিক উত্তর। ভাগফল 702, অবশিষ্ট 24 আর ভাজক এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি, ভাজ্য কত? দেখুন আমরা যে ভাগ করি, আমরা যাকে ভাগ করি তাকে বলা হয় ভাজ্য, যাকে দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ভাজক, যে ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাগফল, আর শেষে যেটা অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভাগশেষ। কেমন? তাহলে দেখুন ভাগফল হচ্ছে 702, এখানে হচ্ছে ভাগফল কত? 702, অবশিষ্ট 24, অবশিষ্ট আছে 24, আর ভাজক এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি, মানে এই দুটোকে যোগ করব, এর সঙ্গে আরো 7 যোগ করব, সেটা হচ্ছে কি? ভাজক। তাহলে 702 এর সঙ্গে 24 যোগ করলে 726, এর সঙ্গে 7 যোগ করব, তাহলে 733। 733 কি আমার এখানে ভাজক। তাহলে ভাজ্য কত? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, মানে 24। প্রথমে ভাগের কাজ, তারপর হচ্ছে যোগের কাজ। এই ক্যালকুলেশনটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করে নেবেন। কেমন? নেক্সট, পরপর 4টি বিজোড় সংখ্যার যোগফল 136, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? দেখুন পরপর 4টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 136। 4টি যে পরপর বিজোড় সংখ্যা তাদের যোগফল দিয়ে আছে কত বন্ধুরা? 136। ভালো করে বুঝে নিন। তাহলে 136কে আমরা 4 দিয়ে ভাগ করব,
তাহলে কত পেলাম? 4 একে 4, সরি 4 3 12, 4 4 16। তাহলে 34 টাকা আমরা কি করবো? এই মাঝখানটায় বসাবো। এবার কি করব? 34-এর থেকে 1 আগাবো 33, 33-এর থেকে আগের বিজোড় সংখ্যা কত? 31। 34-এর পরের বিজোড় সংখ্যা কত? 35, 35-এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 37। তাহলে আমরা পর পর 4টি বিজোড় সংখ্যা পেয়ে গেলাম, 31, 33, 35 আর 37। বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তাহলে 31-এর সঙ্গে আমরা 37 যোগ করে দেবো, তাহলে কত হবে? 68। অপশান এ হবে সঠিক উত্তর। একটি ট্রেন 48 কিমি পার ঘন্টা গতিবেগ 10 ঘন্টায় যাত্রা শেষ করতে পারে। যদি সমদূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটির গতিবেগ কত হওয়া প্রয়োজন? দেখুন, এটা হচ্ছে গতিবেগ আর এটা হচ্ছে সময়। তাহলে গতিবেগের সঙ্গে আমরা সময় গুণ করলে কি পাবো? মোট দূরত্ব। তাহলে গতিবেগ ইন্টু সময় সমান হচ্ছে দূরত্ব। তাহলে মোট দূরত্ব কত পাচ্ছি? গতিবেগ হচ্ছে 48 ইন্টু 10। তাহলে মোট পথ হচ্ছে 480 কিমি। 480 কিমি পথ আমি যাচ্ছি 8 ঘন্টায়। 8 ঘন্টা, 8 6 48, তাহলে 60 কিমি পার ঘন্টা। অপশান সি হবে সঠিক উত্তর। একটি সুষম অষ্টভুজের অন্তস্থ কোণগুলি সমষ্টি কত? দেখুন, খুব সুন্দর। এটার যে ফর্মুলা সেটা হলো 2n - 4 ইন্টু 90। এনের মান এখানে আমরা 8 বসিয়ে দেব, কারণ এখানে অক্টাগন দেওয়া আছে। তাহলে 2 ইন্টু 8 - 4 ইন্টু 90। 8 দুগুণে 16 - 4 মানে 12 ইন্টু 90। 12 9 108 আর একটা শূন্য মানে 1080 ডিগ্রি। অপশান ডি হবে সঠিক উত্তর। অনুশ্রী ও সাগরের বর্তমান বয়সের যোগফল 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত 4:3 ছিল। তনুশ্রীর বর্তমান বয়স কত? দেখুন, তনুশ্রীর বর্তমান বয়স এখানে হচ্ছে এক্স ধরেও করতে পারি, অন্যভাবেও করতে পারি। প্রথমে আমরা এক্স ধরে বুঝে নিই। তনুশ্রীর বর্তমান বয়স হচ্ছে এক্স। এখানে দেখুন তনুশ্রী আছে, এখানে কিন্তু অনুশ্রী আছে, তাহলে এখানে আমরা অনুশ্রী করে দিই। তাহলে অনুশ্রীর বর্তমান বয়স এক্স। তাহলে সাগরের বয়স কত হবে? 55 - এক্স, তাহলে 55 - এক্স। 10 বছর আগে, তাহলে -10, এখানেও হবে -10। সমান যে অনুপাত সেটা হচ্ছে 4:3 মানে 4/3। কোনাকুনি গুণ করে দেব। তাহলে 3x - 30 ইজ ইকুয়াল টু 55 ইন্টু 4 মানে 220 -4x - 40। এক্সগুলোকে একদিকে আনবো, তাহলে 4xটাকে বাঁ দিকে আনবো। তাহলে 3x + 4x মানে 7x ইজ ইকুয়াল টু 220 - 40 মানে 180 প্লাস 30 মানে 210। তাহলে x এর মান পেয়ে যাব 210/7 মানে 30। x এর মান পেয়ে গেলাম 30, তাহলে 30 হবে এখানে সঠিক উত্তর। দেখুন, আরেকভাবে করা যায়, এটাকে একটু বুঝতে হবে। 10 বছর আগে তাদের অনুপাত কত? 4:3। 10 বছর আগেকার অনুপাত হচ্ছে 4:3, এখন হচ্ছে যোগফল 55। তাহলে এখন যদি যোগফল 55 হয়, 10 বছর আগে অনুশ্রীরও 10 কম হবে, সাগরেরও 10 কম হবে, মানে মোট 20 কম হবে। তাহলে এখানে হবে মোট কত হবে বন্ধুরা? 20 কম হলে হচ্ছে 35 হয়ে যাবে। তাহলে দুজনের যোগফল হচ্ছে 7, 7 ইন্ডিকেট করছে 35। তাহলে এখানে অনুশ্রী কত? 4, তাহলে 4 কত ইন্ডিকেট করবে? 7 ইন্টু 5 মানে 35, 4 ইন্টু 5 মানে হচ্ছে 20। এটা হচ্ছে 10 বছর আগে। তাহলে এখন কত? +10 মানে 20 যুক্ত 10 মানে 30। এটা যারা বুঝতে পারলেন না তারা এটা করবেন কেমন। যদি এটা না বুঝতে পারেন এবং বুঝতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা বুঝিয়ে দেব। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক 8% সরল সুদে বছরে 924 টাকা হলো। প্রথমে যে অঙ্কের টাকা বিনিয়োগ করা হয়েছিল তা হলো। দেখুন, খুব সুন্দর। এটা কিভাবে করব? 8% সরল সুদে 924 টাকা হলো। তাহলে আমরা ধরলাম যে টাকা বিনিয়োগ করা হয়েছিল সেটা হচ্ছে এক্স। এক্স কি এখানে আমার বন্ধুরা? আসল মানে পি। আই কত পাবো?
মোট টাকা হচ্ছে 924, তাহলে সুদ পাবো হচ্ছে 924 হচ্ছে মোট, এখান থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো, এটা হচ্ছে আই। টি সমান কত, কত বছরে, 1 বছরে। 8% সরল সুদে বছরে বলেছে, বছরে মানে আমরা এখানে 1 বছর ধরবো। আর আর এর মান এখানে হচ্ছে সুদের হার হচ্ছে 8%। তাহলে ফর্মুলাতে আমরা বসিয়ে দেবো আই সমান পি আর টি বাই 100। তাহলে আই এর মান হচ্ছে 924 মাইনাস এক্স সমান এক্স ইন্টু 8 ইন্টু 1 বাই 100। এটা কাটাকাটি করলেই উত্তর হয়ে যাবে। এটা আপনারা বাড়িতে করে নেবেন, এখান থেকে এক্স এর মানটাই হবে উত্তর। কেমন? রাম একটি 104 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে। একদিক থেকে শুরু করে অন্যদিকে যায়, আবার একই সরল রেখায় ফিরে এসে 1 মিনিটে 208 মিটার সম্পূর্ণ করে। মানে যাচ্ছে আবার আসছে 1 মিনিটে। একটা পুকুরে গেল, আবার সেই ইয়েতেই ফিরে এলো, মানে যাচ্ছে আবার এদিকে আসছে, সেটা হচ্ছে কত সময় লাগছে, 1 মিনিট। তাহলে 208 মিটার যাচ্ছে কত মিনিটে বন্ধুরা, 1 মিনিটে। 1 মিনিট সমান আমরা জানি কত, 60 সেকেন্ড। তাহলে গতিবেগ কত, দূরত্ব বাই সময়, তাহলে 208 বাই 60। এটা কাটাকাটি করলেই উত্তর হয়ে যাবে। তাহলে কাটাকাটি করে দেবো, 6 দিয়ে কাটবো, 6 3 18, 28, 6 4 24, 40, 6 8 48, এখানে একটা পয়েন্ট হয়ে যাবে 20, 6 5 20। দেখুন আমরা আর করবো না, তাহলে কি করব, নিচে কি আছে, একটা শূন্য আছে, তাহলে আরও একটা দশমিক আগিয়ে দেব, মানে 3.4। দেখুন কোনটা আছে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে একটি সংখ্যার 5/16 অংশ বের করতে বলা হলো, কিন্তু সে ভুল করে 5/6 অংশ বের করে, যা সঠিক উত্তর থেকে 125 বেশি। সংখ্যাটি কত? দেখুন একটি সংখ্যার মানে সেই সংখ্যাটা আমরা এখানে ধরবো এক্স। এক্সের 5/16 অংশ বের করতে বলা হয়েছে, কিন্তু সে কত বের করেছে, এক্স ইন্টু 5/6 বের করেছে, যেটা সঠিক উত্তর থেকে কত বেশি, 125 বেশি। তাহলে এটা বিয়োগ করে দেবো, এখানে লিখে দেবো 125। তাহলে এক্স এর মান যা হবে সেটাই উত্তর। এখান থেকে আমরা কি করব, এক্স কমন নেব, তাহলে 5/6 মাইনাস 5/16 ইজ ইকুয়ালস টু 125। তাহলে এক্স নিচে হচ্ছে 16 আর 6 96 হচ্ছে লসাগু, 48 করলেও হবে, 16 3 48 হচ্ছে লসাগু। তাহলে 6 8 48, 8 5 40 মাইনাস 16 3 48, তাহলে 5 3 15 সমান হচ্ছে 125। তাহলে এক্স ইন্টু 25/48, এটা হচ্ছে 25 সমান 125। 25 5 125, তাহলে এক্স এর মান হবে 48 ইন্টু 5, 8 5 40 শূন্য, হাত থাকে 4, 4 5 20 আর 4 44, 440। সরি 4 5 20 আর 4 24, 240। অপশন বি হবে সঠিক উত্তর। একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 65 সেমি, 70 সেমি ও 75 সেন্টিমিটার। ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত সেমি? দেখুন এখানে একটা খুব সুন্দর অঙ্ক দেওয়া আছে, এটা আমরা কিভাবে সলভ করব। প্রথমে আমরা ত্রিভুজটার ছবি এঁকে নেব। এটা হচ্ছে আমার 65, এটা হচ্ছে আমার 70 আর এটা হচ্ছে আমার 75। এরপর কি করব, এরপরে হচ্ছে আমরা জানি ত্রিভুজের অর্ধ পরিসীমা এস সমান, অর্ধ পরিসীমা মানে কি টোটাল পরিসীমা বাই 2, তাহলে 70 যুক্ত 75 যুক্ত 65/2 সমান কত হবে, এখানে 210/2 সমান 105। তাহলে এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 105, অর্ধ পরিসীমা পেয়ে গেলাম 105। তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফল কি, এস ইন্টু এস মাইনাস 1
এস মাইনাস 1 মানে কি 70, এস মাইনাস 2 মানে 75 আর এস মাইনাস 3। দেখুন এখানে 1 2 3 কি 1 2 3 হচ্ছে এই ত্রিভুজের যে বাহুগুলো ও দৈর্ঘ্যগুলো। কেমন, এখানে আপনারা এবিসিও লিখতে পারেন, এ বি সি, একটা বাহু ধরলাম এ, একটা বাহু বি, একটা বাহু সি, এটা হবে রুটের মধ্যে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে এটার সঙ্গে আমরা কি সমান করব, এটার সঙ্গে আমরা সমান করব হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি কত 65 ইন্টু উচ্চতা হাইট, কোন উচ্চতা, এই যে ত্রিভুজের মধ্যবিন্দু থেকে 65 পর্যন্ত যে উচ্চতা, এটাই আমাদের বের করতে বলেছে, মানে এইচ এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখুন রুট ওভার এস মানে কত 105, 105 মাইনাস 70 ইন্টু 105 মাইনাস 75 ইন্টু 105 মাইনাস 65 সমান হাফ ইন্টু 65 ইন্টু এইচ। এই ক্যালকুলেশনটা আপনারা বাড়িতে করে এইচের মানটা অবশ্যই বের করে নেবেন। কেমন, নেক্সট অঙ্কটা দেখে নিই। একটি সংখ্যা ও তার 1/5 অংশের গুণফল 245 সংখ্যাটি কত। দেখুন একটি সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে এক্স, ও তার 1/5 অংশ মানে 1/5 ইন্টু এক্স, এটা হচ্ছে 1/5 অংশ, এই দুটোর গুণফল কত বন্ধুরা 245। তাহলে 5 1/5 ইন্টু এক্স স্কোয়ার সমান হচ্ছে 245। তাহলে এক্স স্কোয়ার সমান 245 ইন্টু 5, এক্স সমান রুট ওভার, দেখুন 245টাকে ভাঙবো, তাহলে এটা 5 দিয়ে ভাঙবো, 5 4 20, 5 9 45 ইন্টু 5 ইন্টু 5 সমান রুট 49 মানে 7, আর দুটো 5-এর জন্য একটা 5, তাহলে 7 5 35, অপশন ডি হবে সঠিক উত্তর। কোনো ক্ষুদ্রতম ভগ্নাংশ সংখ্যা 6/7, 5/14 ও 10/21 দ্বারা বিভাজ্য। দেখুন ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, ক্ষুদ্রতম ভগ্নাংশ বলেছে, মানে আমাদের এখানে লসাগু করতে হবে। তাহলে 6/7, 5/14 আর 10/21 লসাগু করব। ভগ্নাংশের লসাগু মানে উপরের গুলো লসাগু বাই নিচেরটার গোসাগু। যদি গোসাগু বলতো তাহলে কি করতাম, যদি গোসাগু বলতো তাহলে উপরের গুলোর গোসাগু আর নিচেরটা লসাগু। লসাগু বলেছে মানে উপরেরটা লসাগু, উপরের গুলো লসাগু আর নিচেরটার গোসাগু। তাহলে উপরের গুলো লসাগু করলে কত হবে 6 5 10, 5 দিয়ে যাবে 6 1 2, 2 দিয়ে যাবে 3 1 1, 5 দুগুণে 10 3 30 হচ্ছে উপরের লসাগু, আর নিচের গুলো থেকে 7 কমন যাচ্ছে মানে 7 হচ্ছে গোসাগু, মানে 30/7, অপশন সি হবে সঠিক উত্তর। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% এবং 50% বেশি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত। দেখুন দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% এবং 50% বেশি, তাহলে এটি হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। তৃতীয় একটি সংখ্যার চেয়ে মানে এটা ধরলাম 100, প্রথম সংখ্যাটা হচ্ছে 20% বেশি, তাহলে এটা হবে 120, দ্বিতীয় সংখ্যাটা 50% বেশি, তাহলে এটা হবে 150। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা, তাহলে প্রথম সংখ্যাটি মানে 120, দ্বিতীয় সংখ্যার মানে বাই 150 ইন্টু 100%, 0 0 কেটে দিলাম, 3 4 12, 3 5 15, 5 দিয়ে কাটবো 20, তাহলে 20 ইন্টু 4 মানে 80, অপশন ডি হবে সঠিক উত্তর। যদি 2 ডজন আপেলের ওজন 3 কিলোগ্রাম 600 গ্রাম হয় তবে 3টি বাক্স যার প্রতিটির ওজন 26 কিলোগ্রাম 250 গ্রাম, তাতে কত আপেল ধরে। দেখুন 2 ডজন মানে 24টি, তাহলে 24টি আপেলের ওজন কত 3 কিলোগ্রাম 600 গ্রাম, এটাকে গ্রামে করব, তাহলে 3600 গ্রাম। 3600 গ্রাম আপেলের 3600 গ্রাম, 3600 গ্রাম আমি যখন কোনো আপেলটা ওজন করছি সেখানে 24টি আপেল হচ্ছে, 24টি আপেল হচ্ছে। তাহলে আমার এখানে কি বলেছে 3টি বাক্স মানে 3 ইন্টু 26 কিলোগ্রাম 250 গ্রাম মানে 26,250 গ্রাম, 26,250 গ্রাম,
উপরেরটাকে আমরা গ্রামে করেছি, মানে নিচেরটাকে আমাদের গ্রামে করতে হবে। তাহলে এটা কত ইন্ডিকেট করবে, তাহলে 24/3600টা হয়ে যাবে নিচে, আর পাশে গুণ হয়ে যাবে 3 × 26,250। এটা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। তাহলে 0 0 কেটে দিলাম, 12 দিয়ে কাটবো, 12 দুগুণে 24, 12 3 36, আর একটা 0, 3 দিয়ে কেটে দিলাম, কত থাকলো 10। তাহলে 2625-এর সাথে 2 গুণ করব, তাহলে 5 দুগুণে 10-এর 0 হাতে থাকে 1, 5, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 5 বাই 10, 0 0 কেটে গেল। তাহলে 525, অপশান ডি হবে সঠিক উত্তর। কোনো বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর 80 ছাত্রের, মানে 80 জন ছাত্রের 5/8 অংশ বালক ও সব বালকের 2/5 অংশ ক্রিকেট খেলতে পারে। কতজন ক্রিকেট খেলে? দেখুন মোট ছাত্র হচ্ছে 80, তাহলে 80 × 5/8 হচ্ছে বালক, তাহলে 5/8 ইন্টু বালকের 2/5 অংশ ক্রিকেট খেলে, তাহলে ইন্টু 2/5 করে দেবো। 5 5 কেটে গেল, 2 8 কাটবে, সরি 2 4 8, 4 দিয়ে কাটবো, 4 20, তাহলে 20 হবে এখানে সঠিক উত্তর, অপশান ডি। প্রতি কিগ্রা 40 টাকা হিসাবে চায়ের সঙ্গে প্রতি কিগ্রা 80 টাকা চা এমন অনুপাতে মেশানো হলো যে নতুন মিশ্রণের মূল্য প্রতি কিগ্রা 56 টাকা করে হয়। দুই প্রকার চা কি অনুপাতে মেশানো ছিল? দেখুন খুব সুন্দর, একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 80, মানে মিশিয়ে দিয়ে 56 টাকা করে বিক্রি করছি, তাহলে 56টা মাঝখানে লিখবো। তাহলে 56 - 40 মানে 16, 80 - 56 মানে হচ্ছে 24, 8 3 24, 8 2 16, তাহলে 3:2, অপশান ডি হবে সঠিক উত্তর। সরল সুদে বিনিয়োগ করা কিছু পরিমাণ টাকার 5 বছরের সুদ 300 টাকা, পরবর্তী 5 বছরের আসল 3 গুণ হলে দশম বছরের শেষে প্রাপ্য সুদ কত? দেখুন প্রথম 5 বছরের সুদ হচ্ছে 300 টাকা, তাহলে পরবর্তী 5 বছরের আসল 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে সুদও 3 গুণ হয়ে যাবে। তাহলে 300 × 3, তাহলে 3 3 9, 900 হয়ে যাবে শেষ 5 বছরের, আর প্রথম 5 বছরের হচ্ছে 300, তাহলে যোগ করে দেব। তাহলে মোট সুদ কত যোগ করে দেব? তাহলে 1200 টাকা। দেখুন এখানে এই দুটো অপশান এবি দেওয়া আছে, সি আর ডি এই দুটো অপশান দিতে ভুলে গেছি। তাহলে এখানে অপশান কোন অপশানটা হবে? যে অপশানে 1200 থাকবে সেটা হবে সঠিক উত্তর। 800 টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, মেয়াদ উত্তীর্ণের পর 920 টাকা পাওয়া গেলে সরল সুদের বাৎসরিক হার কত? দেখুন আমি 800 টাকা এখানে বিনিয়োগ করে 920 টাকা পেয়েছি, তাহলে সুদ কত পেয়েছি? 920 - 800, যেটা হচ্ছে আই বলি, সমান 120 টাকা। কত টাকা বিনিয়োগ করেছিলাম সেটা হচ্ছে পি, 800 টাকা। টাইম কত? 3 বছরের জন্য 3 বছর। আমাকে সুদের হার বের করতে হবে, তাহলে আর এর মানটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100, পি কত? 800 ইন্টু আর কত বের করব, ইন্টু টি হচ্ছে 3/100 সমান আই কত? 120। এটা বের করলে উত্তর। 0 0 কেটে দিলাম, আর একটা 0, 0 কেটে দিলাম, 3 4 12, 4 2 8, 2 5 10, তাহলে 5%, অপশান বি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দেবেন। আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সাথে কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানান। প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।